সিনেমা হিসেবে এটি কোনো চটকদার অ্যাকশন মুভি না, বরং এটি একটি স্লো বার্ন পলিটিক্যাল থ্রিলার। ছবির ডিস্যাচুরেটেড কালার প্যালেট বা ধূসর রঙের ব্যবহার দর্শকদের 90 দশকের সেই ভয়ার্ত পাঞ্জাবের আবহে ফিরিয়ে নিয়ে যায়। ছবির মিউজিক বা আবহ সঙ্গীত এখানে আরেকটা চরিত্র। নদীর স্রোতের শব্দের সাথে মিলিয়ে যে করুণ সুর ব্যবহার করা হয়েছে তা যেন সাতলুজ নদীতে ভেসে যাওয়া হাজারো লাশের আর্তনাদ। গুম হয়ে যাওয়া খালরা স্বপ্নে এসে তার সহকর্মীকে বলছেন, আমার অনেক ঠান্ডা লাগে ভাই, আমার অনেক ঠান্ডা লাগে নদীর মধ্যে, আমার পেট কাটা ঘাতও শুকায় নাই, দেখবি ভাই আমার পেট কাটা। সাতলুজ বা শতদ্রু পাঞ্জাবের বুক চিরে বয়ে যাওয়া এক শান্ত নদী, কিন্তু এই নদীর ঢেউয়ের নিচে মিশে আছে হাজার হাজার মানুষের না বলা দীর্ঘশ্বাস। 90-এর দশকে পাঞ্জাবের সূর্য ডুবলে অন্ধকার শুধু আকাশেই নামতো না, নামতো গোটা জনপদ জুড়ে। কোনো এক গভীর রাতে দরজায় করা নাড়ত পাঞ্জাব পুলিশ। তারপর টকবগে কোনো তরুণকে তুলে নিয়ে যাওয়া হতো। সকাল হলে নদী কিংবা শ্মশানের খাতায় যোগ হতো আরো একটি বেওয়ারিশ লাশ। নদী কথা বলতে পারে না, কিন্তু ইতিহাস পারে। সেই চাপা পড়া ইতিহাসের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র সাতলুজ, যে ছবিটি দেখার জন্য বিশ্বের সব প্রান্তের মানুষ উন্মুখ হয়ে আছে, অথচ ভারত সরকার মরিয়া হয়ে তাকে মুছে ফেলতে চাইছে। কি ছিল সেই ইতিহাসে, আর কেনই বা আজ 3 দশক পর এক সাধারণ ব্যাংক কর্মকর্তার জীবনের গল্প বর্তমান দিল্লির মসনদকে কাঁপিয়ে দিচ্ছে। 70-এর দশক থেকে শুরু হওয়া স্বাধীন খালিস্তান আন্দোলনের প্রেক্ষাপটে 80-এর দশকে পাঞ্জাব হয়ে ওঠে এক রণক্ষেত্র। 1984 সালের অপারেশন ব্লু স্টার এবং পরবর্তীতে শিখ বিরোধী দাঙ্গা ভারতের ইতিহাসে এক কালো অধ্যায়। কিন্তু 90 দশকের শুরু থেকে পাঞ্জাব পুলিশকে দেওয়া হয়েছিল এক অলিখিত ফ্রি হ্যান্ড। বিচ্ছিন্নতাবাদ দমনের নামে তখন পাঞ্জাব হয়ে উঠেছিল এক বিশাল কিলিং ফিল্ড। তৎকালীন পাঞ্জাব পুলিশের কাছে তরুণ নিধন ছিল অনেকটা টার্গেট পূরণের মতো। অভিযোগ আছে, পুলিশ অফিসারদের পদোন্নতি আর মেডেল পাওয়া নির্ভর করত কয়জন জঙ্গিকে এনকাউন্টার করা হলো তার উপর। এই উন্মত্ততায় অপরাধী নিরপরাধের বালাই ছিল না। দাড়ি পাগড়িওয়ালা যে কোনো তরুণ ছিল পুলিশের টার্গেট। দিনের আলোয় গুম করা হতো, রাতের অন্ধকারে চলত অমানবিক নির্যাতন। ঠিক যেমনটি আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে আয়নাঘর কিংবা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিভীষিকায় দেখেছি, পাঞ্জাবের সেই সময়কার পরিস্থিতি ছিল তার চেয়েও কয়েক গুণ বড় স্কেলে। পাঞ্জাবের সেই সময়কার ইতিহাসের কথা বললে যার নাম সবার আগে উঠে আসবে, তিনি তৎকালীন ডিরেক্টর জেনারেল অফ পুলিশ ডিজিপি কেপিএস গিল। ভারতের মূলধারার গণমাধ্যম তাকে সুপার কপ হিসেবে পূজা করলেও মানবাধিকার কর্মীদের কাছে তিনি ছিলেন এক ত্রাস। গিলের নির্দেশেই পাঞ্জাব পুলিশ হয়ে উঠেছিল এক পেশাদার ডেথ স্কোয়াড। এই ব্যবস্থার শিকার হয়েছিলেন যশবন্ত সিং খালরা। 1995 সালের 6 সেপ্টেম্বর তাকে অমৃতসরের বাড়ির সামনে থেকে তুলে নিয়ে যায় একদল পুলিশ। তদন্তে উঠে আসে সাব ইন্সপেক্টর সতনাম সিং, সুরিন্দর পাল সিং এবং কুলদীপ সিং এর মতো অফিসারদের নাম। বিচারে পরে তাদের যাবজ্জীবন কারাদণ্ড হলেও যশবন্ত সিং খালরার পরিবার আজও জানে না তার শেষ পরিণতিটা কি হয়েছিল। যশবন্ত সিংকে কোনো এক গোপন টর্চার সেলে রেখে কয়েকদিন অমানসিক নির্যাতন করা হয়। তারপর তাকে হত্যা করে মৃতদেহটি পাথর বেঁধে সাতলুজ নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল। এই অফিসাররা কেবল হুকুমের গোলাম ছিলেন, কিন্তু ব্যবস্থার মূল কারিগররা আজও ধরাছোঁয়ার বাইরে। যশবন্ত সিং খালরা কোনো বিপ্লবী ছিলেন না, ছিলেন এক সাদা সিধে ব্যাংক কর্মকর্তা। এক প্রতিবেশীর নিখোঁজ ছেলেকে খুঁজতে গিয়ে তিনি ঢুকে পড়েন এক গোলক ধাঁধায়। অমৃতসর, মাজিথা, তরণ তারণ এই 3টি শ্মশানের রেজিস্ট্রি খাতা ঘেটে তিনি বের করে আনেন এক ভয়াবহ সত্য। খালরা দেখলেন পুলিশ হাজার হাজার মৃতদেহকে বেওয়ারিশ বা অজ্ঞাত পরিচয় হিসেবে শ্মশানে পুড়িয়ে দিয়েছে, অথচ খাতা চেক করে দেখা গেল তাদের অধিকাংশেরই পরিচয় পুলিশের জানা ছিল। খালরা তথ্যচিত্র এবং নথি সহ প্রমাণ করলেন প্রায় 25,000 মানুষকে, আবার বলছি প্রায় 25,000 মানুষকে বিনা বিচারে হত্যা করে গোপনে দাহ করা হয়েছে। এই তথ্য যখন তিনি কানাডায় ওয়ার্ল্ড শিখ অর্গানাইজেশনের মঞ্চে নিয়ে গেলেন, তখন ভারত রাষ্ট্রের ভেতরের অন্ধকার দিকটি বিশ্বের সামনে উন্মোচিত হয়ে যায়। রাষ্ট্র তাকে ক্ষমা করেনি, কারণ তিনি লাশের সংখ্যা দিয়ে রাষ্ট্রের অপরাধের মানচিত্র এঁকেছিলেন। পরিচালক হানিফ রেহান সাতলুজ, মূল নাম পাঞ্জাব 95, নির্মাণ করেছেন প্রায় 1800 পৃষ্ঠার আদালতের নথি সিবিআই তদন্তের উপরে ভিত্তি করে। সিনেমা হিসেবে এটি কোনো চটকদার অ্যাকশন মুভি না,
বরং এটি একটি স্লো বার্ন পলিটিক্যাল থ্রিলার। ছবির ডিস্যাচুরেটেড কালার প্যালেট বা ধূসর রঙের ব্যবহার দর্শকদের 90 দশকের সেই ভয়ার্ত পাঞ্জাবের আবহে ফিরিয়ে নিয়ে যায়। ছবির মিউজিক বা আবহ সঙ্গীত এখানে আরেকটা চরিত্র। নদীর স্রোতের শব্দের সাথে মিলিয়ে যে করুণ সুর ব্যবহার করা হয়েছে তা যেন সাতলুজ নদীতে ভেসে যাওয়া হাজারো লাশের আর্তনাদ। সুপারস্টার দিলজিৎ দোসাঞ্জ এখানে তার ক্যারিয়ারের সেরা অভিনয়টি করেছেন। পর্দার দিলজিৎকে দেখে মনেই হবে না তিনি একজন গ্লোবাল রকস্টার। তার সংযত অভিনয়, চোখের ভাষা আর যশবন্ত সিং খালরার সেই শান্ত কিন্তু দৃঢ় চারিত্রিক বৈশিষ্ট্য দর্শকদের স্তম্ভিত করে দেয়। মাত্র 1 রুপি পারিশ্রমিকে কাজ করে দিলজিৎ প্রমাণ করেছেন কিছু কাজ কেবল খ্যাতির জন্য নয়, দায়বদ্ধতার জন্যও করতে হয়। অনেকে প্রশ্ন করতে পারেন 90 দশকের ঘটনা নিয়ে তৈরি সিনেমা 2024 সালে কেন ব্যান করা হলো। এর উত্তর লুকিয়ে আছে বর্তমানের ভূ রাজনীতিতে। বর্তমানে কানাডা আর যুক্তরাষ্ট্রের সঙ্গে খালিস্তানি ইস্যু নিয়ে ভারতের কূটনৈতিক টানাপোড়েন তুঙ্গে। কানাডার মাটিতে শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ড এবং যুক্তরাষ্ট্রে পান্নুন হত্যার ব্যর্থ ষড়যন্ত্রের অভিযোগ ভারতকে আন্তর্জাতিক মহলে প্রচণ্ড চাপে রেখেছে। পশ্চিমা দেশগুলো ভারতকে ট্রান্সন্যাশনাল রিপ্রেশন বা আন্তদেশীয় দমনের দায়ে অভিযুক্ত করেছে। ঠিক সেই সময়ে যশবন্ত সিং খালরার জীবনের উপর নির্মিত সিনেমাটি মুক্তি পাওয়া মানে হলো সেই পুরনো অভিযোগকে আবার বিশ্বজুড়ে স্বীকৃতি দেয়া। ভারত সরকার ভয় পাচ্ছে এই সিনেমাটি আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজ্জার বা পান্নুন ইস্যুর সাথে খালরার ঘটনার একটি ঐতিহাসিক যোগসূত্র তৈরি করবে। ফলে এটি কেবল একটি সিনেমা নয়, এটি ভারতের বর্তমান পররাষ্ট্রনীতির জন্য এক বিশাল গলার কাঁটা। ভারতের সেন্সর বোর্ড এই ছবির উপর 120টি কাছে চালানোর দাবি জানিয়েছিল। এমনকি ছবির নাম থেকে পাঞ্জাব শব্দটি এবং খালরার নাম পর্যন্ত মুছে ফেলতে বলা হয়েছিল, কারণ খালরার নামটি উচ্চারিত হওয়া মানে 25,000 লাশের হিসাব সামনে চলে আসা। নির্মাতারা যখন এই শর্ত মানেননি তখন তারা ওটিটি প্ল্যাটফর্মে এটি রিলিজ করেন, কিন্তু সেখানেও মাত্র 48 ঘন্টার বেশি টিকে থাকতে পারেনি ছবিটি। নিরাপত্তা আর সার্বভৌমত্বের অজুহাতে মোদী সরকার এটিকে ব্যান করে দেয়। সরকার ছবি ব্যান করতে পারে, শ্মশানের রেজিস্ট্রি খাতা পুড়িয়ে দিতে পারে, কিন্তু মানুষের যৌথ স্মৃতি মুছতে পারে না। সাতলুজ ছবিটির একটি দৃশ্য অবধারিতভাবে আপনার মাথার ভেতর গেঁথে থাকবে। গুম হয়ে যাওয়া খালরা স্বপ্নে এসে তার সহকর্মীকে বলছেন, আমার অনেক ঠান্ডা লাগে ভাই, আমার অনেক ঠান্ডা লাগে নদীর মধ্যে, আমার পেট কাটা ঘাতও শুকায় নাই, দেখবি ভাই আমার পেট কাটা। আজকের ডিজিটাল যুগে একটি সিনেমাকে পুরোপুরি আটকে রাখা অসম্ভব। ইউটিউব বা পাইরেটেড লিঙ্কের মাধ্যমে মানুষ এই ছবিটি দেখছে। সাতলুজ কেবল একটি চলচ্চিত্র নয়, এটি সেই সব মায়েদের কান্না যারা 30টা বছর ধরে তাদের ছেলের ফেরার অপেক্ষায় দরজায় তাকিয়ে আছে। এটি সেই সব বাবার হাহাকার যাদের ছেলের চিতা জ্বলছে কোনো এক নামহীন শ্মশানে। ভারত সরকার হয়তো আজ ছবিটি আটকে রেখেছে, কিন্তু ইতিহাসের কাঠগড়ায় রাষ্ট্রকে একদিন ঠিকই দাঁড়াতে হবে, কারণ সাতলুজ নদীটি আজও বয়ে চলছে, আর তার প্রতিটি ঢেউয়ে মিশে আছে 25,000 বিচারহীন হত্যার দীর্ঘশ্বাস। ইতিহাসের সমাধি কখনো স্থায়ী হয় না, এটাই মূলত ইতিহাস।